আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 11 আগস্ট সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভোট চুরির অভিযোগে আজ বিরোধীদের প্রতিবাদ প্রতিরোধ, হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন সাংসদ মহুয়া মৈত্র। উত্তরপ্রদেশে আজ মসজিদ ভাঙচুর, উত্তেজনা হিন্দু সংগঠনের, মন্দিরের উপর তৈরি বলে দাবি। বিহারে খসড়া ভোটার তালিকায় গণ্ডগোল, হাজারো ভোটারের বাড়ি নম্বর 0। ব্রিটেন ফ্রান্সকে অনুসরণ, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, ক্ষুব্ধ বেঞ্জামিন নেতানিয়াহু। শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে দুষ্কৃতীর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি। পাতারকান্দি বাইপাসে গর্তের সমাহারে দুর্ভোগে জনগণ, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ দাবি। পাতারকান্দি কলেজে বাংলা স্নাতকোত্তর কোর্সের আনুষ্ঠানিক সূচনা আগামীকাল 12 আগস্ট। আসছেন সন্ডিকি রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এবং সর্বশেষ খবরটি হলো কাল ধলাইয়ের সমজেলা কমিশনার কার্যালয়ের উদ্বোধন, পালংঘাট মণ্ডল বিজেপির প্রস্তুতি সভা। এবারে শুনুন বিস্তারিত খবর। ভোট চুরির অভিযোগে আজ প্রতিবাদ শুরু করেন বিরোধীরা। রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব, মহুয়া মৈত্র, প্রিয়াঙ্কা গান্ধীরা আজ জোরদার প্রতিবাদ শুরু করেন। যে প্রতিবাদ শুরু হলে বিরোধীদের নির্দিষ্ট গন্তব্যে যেতে বাধা দেওয়া হয় দিল্লি পুলিশের তরফে। দিল্লি পুলিশের তরফে আগেই জানানো হয় ওই প্রতিবাদের অনুমতি নেই। বিরোধীদের প্রতিবাদ শুরু হলে প্রচণ্ড অস্থিরতার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের 2 সাংসদ মহুয়া মৈত্র এবং মিতালি বাগ। মহুয়া মিতালিরা অসুস্থ বোধ করলে তাদের চোখে মুখে জল ছিটানো হয়, সুস্থ করার চেষ্টা করা হয়। মিতালি বাগকে হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। মহুয়া মৈত্রর চোখে মুখে জল ছিটিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে দেখা যায় রাহুল গান্ধীকেও। প্রতিবাদের সময় আটক করা হয় বিরোধীদের অনেককে। পরবর্তী খবর, উত্তরপ্রদেশে মসজিদ ভাঙচুর, উত্তেজনা হিন্দু সংগঠনের। উত্তরপ্রদেশের ফতেহপুরে একটি ঐতিহাসিক সমাধিকে ঘিরে বড় ধরনের বিতর্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ এক হিন্দু সংগঠনের সদস্যরা নবাব আব্দুল সামাদের সমাধির বাইরের অংশে ভাঙচুর চালায়। তাদের দাবি, এই সমাধি আসলে একটি প্রাচীন মন্দিরের উপর তৈরি করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় শান্তি বজায় রাখতে বিপুল সংখ্যক পুলিশ এবং পিএসি বাহিনী মোতায়েন করা হয়েছে। এই বিতর্কের সূত্রপাত হয় যখন জেলার বিজেপি সভাপতি দাবি করেন যে এটি কোনো সমাধি নয়, বরং এটি একটি 1000 বছরের পুরনো ঠাকুরজি ও মহাদেবের মন্দির। তার বক্তব্য, সমাধির ভেতরে পদ্মফুলের নকশা ও ত্রিশূলের মতো প্রতীক এই দাবির পক্ষে প্রমাণ হিসেবে কাজ করছে। এই অভিযোগ ছড়িয়ে পড়ার পর স্থানীয় হিন্দু সংগঠনের সদস্যরা সমাধি প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর শুরু করে এবং ওই স্থানে পূজাপাঠের আয়োজন করার ঘোষণা দেয়। সরকারি নথি অনুযায়ী খাসরা নম্বর 753 এই জমিটি সরকারি রেকর্ডে একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে নথিভুক্ত আছে, অর্থাৎ এটি একটি প্রাচীন এবং সংরক্ষিত স্থাপনা। তবে সাম্প্রতিক এই ধর্মীয় দাবিকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বিতর্কিত স্থানটির চারপাশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পরবর্তী খবর, বিহারে খসড়া ভোটার তালিকায় গণ্ডগোল, হাজারো ভোটারের বাড়ি নম্বর 0। বিহারের খসড়া ভোটার তালিকায় ব্যাপক ত্রুটির অভিযোগ উঠেছে। প্রকাশিত তালিকায় দেখা গেছে প্রায় 3 লক্ষেরও বেশি ভোটারের বাড়ি নম্বর 000 অথবা 000 হিসেবে নথিভুক্ত হয়েছে। একই বাড়িতে একাধিক ভোটারের নামও খুঁজে পাওয়া গেছে। গ্রামবাসীদের অভিযোগ, বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা নিয়ম মেনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেননি, বরং অফিসে বসেই তালিকা তৈরি করেছেন। এই অনিয়মের ফলে মৃত ব্যক্তিদের নামও বাদ পড়েনি। এই ধরনের ত্রুটি নিয়ে বিরোধীরা তীব্র আপত্তি জানাচ্ছে এবং তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। এই সমস্যা শুধুমাত্র একটি বা দুটি অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং রাজ্যের 235টি বিধানসভা কেন্দ্রের 87,000-এর বেশি বুথে ছড়িয়ে পড়েছে। মগধ ও পাটনা অঞ্চলে এই ত্রুটির হার সবচেয়ে বেশি। বিহারের ডেপুটি সিইও অশোক প্রিয়দর্শী এই ত্রুটি স্বীকার করে বলেন, অনেক ভোটার আবেদন করার সময় বাড়ির নম্বর উল্লেখ করেননি, যার ফলে 0 নম্বর দেখাচ্ছে। যদিও তিনি আশ্বাস দিয়েছেন যে এই ত্রুটিগুলো দ্রুত সংশোধন করা হবে। বিরোধীদের মতে
তাড়াহুড়ো করে তালিকা তৈরির কারণেই এই ধরনের একাধিক অনিয়ম ঘটেছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। পরবর্তী খবরটি হলো, ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পথ অনুসরণ করে এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই ঘোষণা করা হবে। তার কথায়, এটি অস্ট্রেলিয়ার সার্বভৌম সিদ্ধান্ত। আজ মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানান, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ এবং দুর্ভিক্ষের অবসান ঘটাতে দ্বিরাষ্ট্রীয় সমাধান মানবতার সেরা প্রত্যাশা। তিনি আরও বলেন, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই পদক্ষেপ করা হবে। তার কথায়, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে কোনো রাষ্ট্রে হামাস কোনো ভূমিকা পালন করবে না। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সঙ্গে কিছু শর্ত থাকবে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ত্যাগ করা এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার। অ্যান্টনি আলবানিজ জানান, গত 2 সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে একটি সুযোগ এসেছে এবং অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে সেটিকে কাজে লাগাবে। অন্যদিকে গাজায় যুদ্ধবন্ধে ক্রমবর্ধমান চাপে পড়ে ইসরায়েল বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। সাংবাদিক সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনকে রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য দেশগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো এবং অস্ট্রেলিয়া যদি সেই গহ্বরের মধ্যে প্রবেশ করে, এটি হতাশাজনক। আমার মনে হয় এটি আসলে লজ্জাজনক। তিনি আরও বলেন, তারা জানে যদি মেলবোর্ন বা সিডনির একেবারে পাশে এই ধরনের ভয়াবহ হামলা হতো তাহলে কি করত। আমার মনে হয় অন্তত আমরা যা করছি আপনারাও তাই করেন। গত বছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, এই আশা নিয়ে যে এটি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে ত্বরান্বিত করবে। এই তালিকায় নাম লিখিয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং কানাডাও। বর্তমানে রাষ্ট্রসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 147 দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রসংঘে ফিলিস্তিনের মর্যাদা স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে, যা আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেয় তবে ভোটাধিকার দেয় না। পরবর্তী খবর, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস সেন্টারে রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে কয়েকজন দুষ্কৃতী জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে হাসপাতালের বেড, কম্পিউটার সহ প্রায় সব কিছু চুরমার করে দেয়। আজ সকালে চিকিৎসার জন্য আসা রোগীরা অসহায় অবস্থায় পড়েন, কারণ সেন্টারের যন্ত্রপাতি ও অবকাঠামোর বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন প্রায় 35 থেকে 40 জন রোগী এই সেন্টারে চিকিৎসা নেন। মোট 15টি ডায়ালিসিস মেশিনের মধ্যে 9টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে। এতে গরিব ও অসহায় রোগীরা মারাত্মকভাবে বিপাকে পড়ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই শিলচর গুঙ্গুর আউটপোস্টে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে কিছু দুষ্কৃতী নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই নৃশংস কাজটি করেছে। তবে প্রশ্ন উঠছে, এত সংবেদনশীল একটি চিকিৎসা কেন্দ্রে দুষ্কৃতীরা কীভাবে অনায়াসে প্রবেশ করলো? সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। কেন্দ্রের পরিষেবা কবে থেকে পুনরায় চালু হবে সে বিষয়ে কর্তৃপক্ষ এখনই সঠিক কিছু জানাতে পারেননি। পরবর্তী খবর, পাতারকান্দি বাইপাসে গর্তের সমাহারে দুর্ভোগের জনগণ, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ দাবি। পাতারকান্দির প্রাণকেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বাইপাস রোডে আজ যেন গর্তের সমাহার। কুনাগ্রাম এলাকা থেকে শুরু করে কানাইবাজার বাইপাস সড়কের প্রবেশ মুখ পর্যন্ত একের পর এক বিশাল আকারের গর্তের সারি। এই দৃশ্য যেন বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার নীরব প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। শুধু নির্দিষ্ট কয়েকটি জায়গা নয়, এই গুরুত্বপূর্ণ বাইপাসের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত নানা স্থানে ছড়ানো বড় বড় গর্তগুলো বৃষ্টির জলে পড়ে যেন ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। কোথাও কোথাও গর্ত এতটাই গভীর যে সামান্য অসাবধানতায় যে কোনো গাড়ির চাকা আটকে যেতে পারে বা উল্টে যেতে পারে। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে সড়কটির করুণ অবস্থা নিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি। বর্ষার মরশুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
জল জমে থাকায় অনেক সময় গর্তের গভীরতা বোঝা যায় না, ফলে পথচারী ও যানবাহন চালকদের কাছে চলাচল যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে দিন দিন। যাত্রী ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল করে। পণ্য পরিবহনে দেরি হচ্ছে, গাড়ি নষ্ট হচ্ছে, আর দুর্ঘটনার আশঙ্কা তো রয়েছে। স্থানীয় ব্যবসায়ী মহল আশঙ্কা করছেন, যদি দ্রুত সংস্কারের ব্যবস্থা না নেওয়া হয় তবে এই রুটে যান চলাচল একেবারেই বিপজ্জনক হয়ে উঠবে। এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা দিয়ে হাঁটতেই ভয় পাচ্ছেন, কখন যে গাড়ি এসে কাদা জল ছিটিয়ে দেয় বা হঠাৎ এসে গর্তে পড়ে যায় বোঝা মুশকিল। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে সড়কের বেহাল অবস্থা অব্যাহত থাকলে শুধু দুর্ঘটনার ঝুঁকি বাড়বে না, দীর্ঘমেয়াদে রাস্তার কাঠামোগত ক্ষতিও ভয়াবহ আকার ধারণ করবে। এদিকে সাধারণ মানুষ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন, যাতে এই গুরুত্বপূর্ণ বাইপাস সড়ককে ফের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে জনদুর্ভোগের অবসান ঘটান। পরবর্তী খবর, পাতারকান্দি কলেজে বাংলা স্নাতকোত্তর কোর্সের আনুষ্ঠানিক সূচনা আগামীকাল 12 আগস্ট। আসছেন সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। শিক্ষা বিস্তারের দ্বারাই আরও এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে পাতারকান্দিতে। আগামীকাল 12 আগস্ট মঙ্গলবার পাতারকান্দি কলেজে আসছেন কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর রাজেন্দ্র প্রসাদ দাস। এদিন তিনি কলেজের স্টাডি সেন্টার পরিদর্শন করবেন এবং বাংলা ভাষায় স্নাতকোত্তর কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাতারকান্দি কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক জানান, সকাল 12টায় ভাইস চ্যান্সেলর কলেজ পরিদর্শন শেষে কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত এক বিশেষ সভায় যোগ দেবেন। সেই সভায় তিনি উচ্চশিক্ষা গ্রহণের গুরুত্ব, শিক্ষার প্রসার এবং মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ প্রদান করবেন। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও স্টাডি সেন্টারের সমন্বয়ক ডক্টর ইমাদউদ্দিন আনসারি। তার তত্ত্বাবধানে 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। বৃহত্তর এলাকায় দীর্ঘদিনের দাবি অনুযায়ী এবার প্রথমবারের মতো পাতারকান্দি কলেজে বাংলা ভাষার স্নাতকোত্তর কোর্স চালু হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের মধ্যে প্রবল আগ্রহ ও সাড়া দেখা দিয়েছে। ভর্তি প্রক্রিয়া চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক আরও জানান, সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি জাতীয় স্তরের সমমর্যাদা প্রাপ্ত। এবছর জাতীয় স্তরের অধ্যাপনা যোগ্যতা পরীক্ষায় এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী বহু শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ফলে এই ডিগ্রি বা কোর্সের মান বা সার্টিফিকেট নিয়ে কোনো সংশয় বা দ্বিধার অবকাশ নেই। তিনি বৃহত্তর এলাকার শিক্ষানুরাগী মানুষ, প্রাক্তন ছাত্রছাত্রী, স্নাতক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আগামীকালকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানান কলেজ অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক। এই আয়োজন শুধু একটি কোর্সের উদ্বোধন নয়, বরং এটি পাতারকান্দির উচ্চশিক্ষার মানচিত্রে এক নতুন মাইল ফলক হয়ে থাকবে। পরবর্তী খবর, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 12 আগস্ট ধলাই সমজেলা কমিশনার কার্যালয়ের উদ্বোধন হবে ধলাইয়ে। এ উপলক্ষে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে বিজেপির পালংঘাট মণ্ডলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিজেপির পালংঘাট মণ্ডল কার্যালয় অটল ভবনে বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিধায়ক নিহার রঞ্জন বলেন, আগামীকাল 12 আগস্ট দুপুর 12টায় ধলাই বাজারে সমজেলা কমিশনার কার্যালয়ের উদ্বোধন হবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে পালংঘাট ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, এলাকার সর্বস্তরের জনসাধারণ যাতে অংশগ্রহণ করে ধলাইয়ের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন এ নিয়ে আলোচনা করেন এবং সকলকে আমন্ত্রণ জানাতে দলীয় কর্মীদের অনুরোধ করেন। তিনি এদিন দলীয় কার্যকর্তা, পঞ্চায়েত প্রতিনিধি সহ বিশিষ্ট নাগরিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন পূর্ব ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। তিনি বলেন, ধলাই সমজেলা হচ্ছে এটি ধলাইবাসীর গর্বের বিষয়। তাই আগামীকাল 12 আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকা আনন্দের বিষয় হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।